আপনাদের মনোযোগটা আমাদেরকেও হেল্প করবে এবং আপনাদেরকেও সমৃদ্ধ করবে ডাটা দিয়ে ইনশাল্লাহ। অটোক্যাড একটি শক্তিশালী সফটওয়্যার, ডিজাইন সফটওয়্যার, যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি, মডেল তৈরির কাজ করতে পারি। আজকে আমরা অটোক্যাডের মৌলিক কিছু ফিচার নিয়ে আলোচনা করব, কমান্ড নিয়ে আলোচনা করব। এবং আপনারা যদি একটু তাকান, আমাদের ডান পাশে যে একটা ছবি দেখা যাচ্ছে, একটা পিকচার দেখা যাচ্ছে, এই কাজটা পুরোটাও আমাদের করা অটোক্যাডের মাধ্যমে। এখানে অনেক কিছু কাজ করা যায়। এটা হচ্ছে আমরা একটা একদম গিঞ্জি বলতে পারেন, গেঞ্জি টাইপের একটা জিনিস আমরা এখানে রাখছি। কারণ এখানে অনেক লেয়ারকে একসাথে কম্পোজ করা যায়, যার মাধ্যমে আপনি আপনার বিল্ডিং এর বারবার ফাইল তৈরি করে আপনি ভারী না করে আপনি কিন্তু একটা অংশের মধ্যেই আপনার টোটাল কাজ করতে পারবেন এবং সেটাকে আলাদা আলাদা করা যাবে। তো আমরা একটু আমাদের মূল ক্লাসে দিয়ে যাচ্ছি। অটোক্যাডের মূল ফিচার গুলা কি, আসলে আমরা অটোক্যাডে কেন কাজ করি, এটার মূল ফিচারটা কি। আমরা এখানে টু ডির কাজ করতে পারি, টু ডি ডিজাইন। যেমন আমরা আমাদের হাতের বাম পাশে যে ড্রয়িংটা দেখতেছি, সেখানে দেখেন আমাদের একটা টু ডি ডিজাইন আছে। এটা একটা গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন, যেখানে পার্কিং আছে, গার্ড রুম আছে, স্টেয়ার আছে এবং লিফট কোর আছে, এন্ট্রি আছে। আমরা যদি চলে আসি তাহলে আমরা দেখব থ্রিডি মডেলিংটা কি। সেটা হচ্ছে আমরা যে বিল্ডিং এর যে মডেল তৈরি করি, আমরা এই থ্রিডি মডেলটা হচ্ছে বিল্ডিং করার আগে আমরা তার মডেল তৈরি করতে হয়, যেটার জন্য বেস্ট হচ্ছে থ্রিডি ম্যাক্স। কিন্তু অটোক্যাডে আমাদের বেসিক সাপোর্ট নিতে হয় অনেক সময়। এবার আমরা যদি চলে আসি লেয়ার ম্যানেজমেন্ট, আমাদের কাজকে খুব সুন্দর এবং সুচারু রূপে যদি আপনি উপস্থাপন করতে চান, ক্লায়েন্টের কাছে বলেন, প্রজেক্টে বলেন, আপনার নিজের আত্মতৃপ্তির কথা বলেন, যেইভাবে বলেন, আমি বলবো লেয়ার ম্যানেজমেন্ট হচ্ছে আপনার ফার্স্ট প্রাধান্য থাকাটা খুবই উচিত। কেন? আপনি যদি লেয়ার ম্যানেজমেন্ট শিখেন, দেখবেন খুব সহজেই একটা ফাইলকে আপনি অনেকভাবে ম্যানেজ করতে পারবেন। যেমন আমরা যদি এই ড্রয়িংটা চলে আসি, এখানে যদি আমার এখন ওয়ার্কিং প্রয়োজন হয়, আমি গাড়িগুলোকে অফ করে দিতে পারি। লেয়ারটাকে অফ করলে আমাদের এটা অফ হয়ে যাবে। তাই লেয়ার ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস, এই যে আমরা কারগুলা দেখতেছি বা ডোর দেখতেছি এবং আরো অনেক ধরনের ফিচার আছে যেগুলো দেখতেছি, সেগুলো আমরা ব্লক লাইব্রেরি তার মাধ্যমে ব্যবহার করতে পারি। ডাইনামিক ব্লকের মাধ্যমে আমরা এগুলোকে বিভিন্ন ড্রয়িং এ, একই জিনিস বিভিন্ন ড্রয়িং এ ব্যবহার করতে পারি, যাতে আমাদের অনেক সময় সেভ করা সম্ভব। উন্নত অ্যানোটেশন, অর্থাৎ আগে একটা সময় আমরা যারা হাতে অঙ্কন করছি, আপনাদের যাদের এক্সপিরিয়েন্স আছে, যেমন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ডেনমার্কের কাজ করাটা। আমরা যখন ডেনমার্কে কাজ করতাম, আমরা মাঝে মাঝে অবাক হয়ে যেতাম, তাদের ড্রয়িং গুলো এত স্পষ্ট। আজ থেকে প্রায় 50 বছর আগের ড্রয়িং, 60 বছর আগের ড্রয়িং ও পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, যেখানে আমি দেখেছি যে খুব স্পষ্ট। তো আমরা কেন অটোক্যাডে আসবো সেটা নিয়ে আমরা কথা বলবো। অটোক্যাড দিয়ে আপনি আপনার ফ্লোর প্ল্যানকে রেন্ডার করতে পারবেন, যেটা আমরা ইতিপূর্বে দেখেছি। একটা ফ্লোর প্ল্যান, এটাও যদি দেখেন, সুন্দরভাবে উপস্থাপন করা, রেন্ডারিং মানে সুন্দরভাবে উপস্থাপন করা। আমরা যে এত সময় অটোক্যাডের যে মূল ফিচার গুলো নিয়ে আলোচনা করেছি, কেউ কি আছেন যিনি বুঝেন নাই? আমরা কমেন্টস একটু বলবো ইয়েস অর নো। জি, আমরা কমেন্টস একটু বলবো সবাই, ইয়েস অর নো, প্লিজ। সবাই একটু কমেন্টসে বলবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পেরেছেন। আর্লিং মাস। এবার আমরা যদি চলে আসি কেন অটোক্যাড আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। অটোক্যাড একটি সফটওয়্যার, টু ডি এবং থ্রি ডি ডিজাইন তৈরি করতে আমরা ব্যবহার করি। এই অটোক্যাডটা আমরা টু ডি এবং থ্রি ডি, টু ডি মানে হচ্ছে টু ডাইমেনশনাল, যার দৈর্ঘ্য প্রস্থ আছে, অথবা দৈর্ঘ্য উচ্চতা আছে, অথবা প্রস্থ উচ্চতা আছে, সবগুলা অর্থাৎ টু ডি প্ল্যাটফর্মে যেটা আমরা তৈরি করি সেটা হচ্ছে টু ডি। আর যখন আমরা থ্রি ডি বুঝবো, ত্রিমাত্রিক যে ডিজাইন গুলো হয় সেটা হচ্ছে থ্রি ডি। এটি প্রকৌশল, আর্কিটেক্ট, ডিজাইন এবং ডিজাইন শিল্পে ব্যবহৃত হয়। এটা শুধুমাত্র যে আর্কিটেক্টরা ব্যবহার করে বিষয়টা এটা না, এটার ব্যবহার আছে, গার্মেন্টসে ব্যবহার আছে, আপনার আর্কিটেক্টে ব্যবহার করতেছে, সিভিল ইঞ্জিনিয়ার যারা স্ট্রাকচার ডিজাইন করে তারা ব্যবহার করতেছে, এবং যারা ইলেকট্রিক্যাল ডিজাইন করেন আগে তাদের লাগান ব্যবহার করতেছে। হ্যাঁ, আবার আগে তো পাইলে। যারা, কারণ আপনারা নিঃসন্দেহে জানেন যে আমরা প্রতি বছর, প্রতি কয়েকদিন পর পর জামা চেঞ্জ করি, আমরা জুতা চেঞ্জ করি, ঘড়ি চেঞ্জ করি, কোট চেঞ্জ করি, টাই চেঞ্জ করি। কেন চেঞ্জ করি? আসলে আমরা আমাদের বডিটাকে বডি শেপিং করার জন্য, আমরা বডিটাকে আরো ভালো দেখাতে চাই। ইভেন এই যে চুলের পিছনে যে কি পরিমাণ আমরা খরচ করি সেটা জানি না, চেহারার পিছনে আমরা যে কি পরিমাণ টাকা খরচ করি আমরা জানি না। আমরা একটু এই কারণে বলবো, আপনি আপনি যখনই সুযোগ পাবেন যে আপনার স্কিনটাকে ডেভেলপ করে নেবেন। কেন করবেন? তাহলে আপনার মাইন্ডটা ভালো থাকবে এবং আপনার স্কিলটা আরো বেশি সমৃদ্ধ হবে। তো আমরা এবার আবার দেখবো, এটা প্রকৌশল, আর্কিটেক্ট এবং ডিজাইন শিল্পকে যেভাবে সমৃদ্ধ করে, এটার একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে নির্ভুল।
অর্থাৎ আমাদের এই যে ড্রয়িং গুলা করতেছি এগুলা ভুল হলে আমরা কারেকশন করতে পারি, যেটা পেপারে করা সম্ভব না। এগুলাকে চাইলে আমি কালার চেঞ্জ করতে পারি, এগুলা চাইলে আমার যত মান উন্নয়ন করা সম্ভব তা করা সম্ভব। এটা আমাদেরকে কি কি সেভ দিবে? সময় এবং খরচ, দুইটাই কিন্তু সাশ্রয়। আমাদের খালি সময় বাঁচাবে বিষয়টা এটা না, আমাদের খরচ। যেমন আমরা যদি একটা পেপার নিয়ে কাজ করতাম, সেই পেপারে যদি আমি আঁকতাম, তাহলে যে বিষয়টা হতো যে পেপারটা শেষ হয়ে যেত। তাহলে পেপারটা শেষ হয়ে যাওয়ার পরে এখন আপনার ভুল হয়ে গেছে একটা লাইন, এটার জন্য আবার নতুন করে আঁকা। যেটা অটোক্যাড একমাত্র সফটওয়্যার যেটা বিশ্বব্যাপী সমাদৃত, যেটাতে আপনি একদম সুন্দরভাবে কাজটা নির্ভুল, গুণগত মানসম্পন্ন, সময়, খরচ, এই কয়টা জিনিস বাঁচিয়ে কিন্তু আপনি সুন্দর এই ডিজাইনটা করতে পারেন। এবার আমরা চলে আসব কারণ আজকের কথাগুলো আসলে বিশাল বড় করে বাড়াবো না। আজকে আমরা মূল ক্লাসে ঢুকবো, এই জন্য আসলে আমরা সেই প্রস্তুতি নিয়ে আসছি। তা আপনারা সবাই আমাদের সাথে একটু সাহায্য করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই বিষয়গুলোকে খুব ভালোভাবে বোঝানো সক্ষম আমাদের দ্বারা। তো এবার আমরা চলে যাব কিভাবে আমরা অটোগেটটাকে ওপেন করব। সবাই একটু খেয়াল করব, আমরা আমাদের স্লাইডটাকে মিনিমাইজ করলাম। এবার আমাদের অটোক্যাডের যেই ভার্সনটা থাকবে, সেটা 24 হোক, সেটা 10 হোক, সেটা 7 হোক কিংবা 25 হোক, যেই ভার্সনটা হোক আপনাদের জন্য কোনো প্রবলেম নাই। কারণ আমরা যেই স্টাইলে শিখাবো ইনশাল্লাহ সব ভার্সনে আপনি অনায়াসে কাজ করতে পারবেন। তো এবার আমরা চলে আসব, আমরা এই যে অটোক্যাডের যে আইকনটা আছে এটাতে ডাবল ক্লিক করলে আমাদের অটোক্যাডটা ওপেন হয়ে যাবে। এবং আমরা যদি সার্চ বারে লিখি, অনেক সময় দেখা যায় এই আইকনটা ডিলিট করে ফেলে অথবা ডিলিট হয়ে যায়। তো আমরা যদি এখানে লিখি অটোক্যাড, আচ্ছা আচ্ছা। আমরা অটোক্যাড লিখলে আমাদের যে ভার্সনটা ইনস্টল থাকবে সেটা আমরা এখানে দেখতে পাবো। আমরা যদি এখানে ক্লিক করি তাও আমাদের অটোক্যাডটা ওপেন হয়ে যাবে। আমাদের সামনে যে পেজটা চলে এসেছে অলরেডি, আমরা এটাকে বলবো ইউজার ইন্টারফেস বা ইন্টারফেস। আমরা এই ইন্টারফেসে যদি একটু খেয়াল করি, আমরা যদি এই ইন্টারফেসে একটু খেয়াল করি তাহলে আমরা দেখব আমাদের সর্ব উপরে এই কর্নারে একটা বার আছে যাকে আমরা অ্যাপ্লিকেশন বার অথবা ক্যাট বাটন, এই দুইটার একটা শব্দ আমরা এটাকে উল্লেখ করি। আপনারা যারা একটু খেয়াল করবেন ইনশাল্লাহ আজকের ক্লাসে ইনশাল্লাহ আপনারা খুব ভালোভাবে বুঝবেন। আমরা এই কর্নারে যে আইকনটা আছে এই আইকনটাকে আমরা বলবো ক্যাট বাটন বা অ্যাপ্লিকেশন বার। আমরা যদি এই যে পাশে কিছু ছোট্ট ছোট্ট আইকন আছে এটাকে বলবো কুইক অ্যাক্সেস টুল বার। আমাদের এই যে ফাইল উইন্ডো আরো আসবে, তো আমরা এই কাজগুলোকে সুচারুরূপে করার জন্য আমরা চলে আসবো একটা নতুন পেজ নিব। আমরা যদি কন্ট্রোল এন প্রেস করি, কিবোর্ডে কন্ট্রোল এন প্রেস করি, তাহলে আমাদের সামনে একটা উইন্ডো চলে আসবে। এই উইন্ডো থেকে শিক্ষণীয় বিষয় আপনাদের মনে আছে কিনা যে আপনারা ছোটবেলায় তিন ধরনের পেপার ব্যবহার করতেন নরমালি। একটা হচ্ছে রুল করা কাগজ, একটা হচ্ছে সাদা কাগজ, একটা হচ্ছে আপনার তিনটা রুল করা কাগজ। অর্থাৎ একটা হচ্ছে বাংলা কাগজ বলতাম, একটাকে আমরা ইংরেজি কাগজ বলতাম, আর একটা অঙ্কের জন্য ব্যবহার করতাম। এটা কি আপনারা দেখেছেন? জি দেখেছি। ওকে, আলহামদুলিল্লাহ। তো এরকম অটোক্যাডেও কাজ করার জন্য, যেহেতু অটোক্যাড শুধুমাত্র আর্কিটেক্ট কাজ করেন না, শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল কাজ করে না, এই ছাড়াও এটা আরো অনেক সেক্টরের কাজ ব্যবহৃত হয়। সেই কারণে এখানে অনেকগুলা টেমপ্লেট আমরা দেখতে পাবো যখন আমরা অটোক্যাডটাকে ইনস্টল করব। এই ক্যাড এবং আমরা কাজ করব এ ক্যাড এবং এ ক্যাড আইএসও নিয়ে। আমরা যদি চলে আসি এখানে, যদি আমরা একটু দেখি আমাদের এই ক্যাড যে অপশনটা আছে এবং এই ক্যাড আইএসও, আমরা এই দুইটা অপশন ব্যবহার করব, দুইটা পেজ। এই টেমপ্লেট মানে হচ্ছে সেই ভার্চুয়াল কাগজ, ওটা ছিল আপনার ফিজিক্যাল কাগজ, আর এটা হচ্ছে আপনার ভার্চুয়াল কাগজ। তো আমরা যদি চলে আসি এই ক্যাড এবং এই ক্যাড আইএসও, এই দুটো আমরা ব্যবহার করব। এবং এই ক্যাটটা আমাদের ফিট ইঞ্চি, আমাদের দেশে আমরা সাধারণত দুই ধরনের একক বেশি ব্যবহার করি। একটা হচ্ছে ফিট ইঞ্চি, আর একটা হচ্ছে মিটার মিলিমিটার, যেটা ইন্টারন্যাশনালি শুধুমাত্র মিটার মিলিমিটার ব্যবহৃত হয়। আপনি কিভাবে বুঝবেন যে আপনি কোন ফেজ নিয়ে কাজ করছেন? আপনাকে খেয়াল করতে হবে এই ক্যাট এটা হচ্ছে ফিট ইঞ্চিতে যারা পরিমাপ দিবেন, পরিমাপ দেখার ক্ষেত্রে কোনো চিন্তা করতে হবে না, কারণ আমরা ফিট ইঞ্চিতে কাজ করলেও মিটার মিলিমিটার দেখার সুযোগ আছে। এবং যদি এবার চলে আসি, আমরা এই ক্যাট ব্যবহার করব পেট ইঞ্চিতে পরিমাপ দেওয়ার জন্য। এবং পরিমাপ দেখার ক্ষেত্রে আমাদের মজা হচ্ছে এই জায়গায়,
আমরা সেটা ফিট ইঞ্চিতে করি আর যেটাতেই করি, আমরা দুইটাতেই কিন্তু দেখার সুযোগ আছে। এবার এক্যাড আইএসও আপনারা নিঃসন্দেহে পিছনে দেখছেন আইএসও, আইএসও এটা ইন্টারন্যাশনাল ব্যাপার স্যাপার, এই আইএসও দেখলে বুঝবেন। তো আইএসও পেজটা আমরা তখনই কাজ করি যখন এই পেজটা দিয়ে আমরা মিটার মিলিমিটারে পরিমাপ দিব, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তো আমাদের এই ক্ষেত্রে আমরা এই কার্ডটা ব্যবহার করব। দেন আমরা ওপেন ক্লিক করব, তাহলে আমাদের সামনে একটা পেজ চলে আসবে। আমরা এই পেজের বিস্তারিত জি যাওয়ার আগে আমরা এই পেজের বিস্তারিত যাওয়ার আগে আমরা একটু খেয়াল করব, আমাদের এখন অনেকগুলো অপশন চলে এসেছে। এই যে আমাদের সামনে পুরো যে পেজটা আপনারা দেখতেছেন, আমরা এই মাথা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত যে পেজটা আপনারা দেখতেছেন, এই পেজটাকে বলা হয় ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস এই পেজে আমরা এখন শিখবো আমাদের এই যে কর্নারে যে আইকনটা আছে, এটাকে আমরা বলবো অ্যাপ্লিকেশন। আমরা এর পাশে যে টুল গুলো আছে এখান থেকে একদম এই জায়গা পর্যন্ত, এখানে অ্যারো চিহ্ন পর্যন্ত, আমরা এটাকে বলবো কুইক অ্যাক্সেস টুলবার। আপনাদের যাদের কাছে এখনো খাতা কলম নেই, আপনারা দয়া করে একটু খাতা কলম নিয়ে বসবেন, কারণ এই জিনিসগুলা আপনাদের খুব কাজে লাগবে আশা করতেছি ইনশাআল্লাহ। আপনারা যারা এখনো আপনাদের হাতে কাগজ এবং কলম নেই, আপনারা একটু কাগজ কলম নিয়ে বসবেন। এবার আমরা চলে আসবো আমাদের এই যে আমরা যে পেজটাতে গেলাম, এই পেজের উপরে আমরা দেখব এখানে অটোক্যাড প্লাস আমরা ড্রয়িং ওয়ান লেখা আছে। আমরা অথবা এখানে যদি চলে আসি, তো এটা আমাদের যে উপরে যেটাকে সিলেক্ট করছি এটাকে বলা হয় টাইটেল বার। এটাকে টাইটেল বার বলা হয়। আমরা যদি একটু খেয়াল করি এখানে সার্চ বার সহকারে এই একটা জিনিস আছে, এটা হচ্ছে ইনফরমেশন। আর এই যে লাস্ট মাথায় কিছু আইকন আছে যেটা দিয়ে আমরা মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং আমরা ক্লোজ করি, এটাকে আমরা বলবো কন্ট্রোল বক্স। এবং যারা আপডেট ভার্সন ব্যবহার করেন তারা কিন্তু ফাইল এডিট এই মেনুটা পাবেন না, এই মেনুটা নিয়ে আসতে হয়। এই মেনুটা আমরা কোন জায়গা থেকে আনবো? এই যে কুইক অ্যাক্সেস টুলবারের পাশে, কুইক অ্যাক্সেস টুলবারের পাশে আমরা যদি ক্লিক করি, তাহলে আপনি দেখবেন এখানে একটা জিনিস আছে হিডেন মেনু বার। দেখেন ওই মেনু বারটা চলে গেছে। আবার যদি আমি এখানে ক্লিক করি শো মেনু বার, তাহলে দেখবেন আমার এই মেনু বারটা চলে এসেছে। এটা হচ্ছে মেনু বার। এবং মেনু বারের পরে যদি আমি চলে আসি আমার এই যে হোম সহকারে যে অপশনটা আছে, এই পুরোটাকে আমরা রিবন বলবো, রিবন এরিয়া। আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন আমরা ইয়েস লিখবো, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ আমরা জি যতটুকু বুঝতে আগাচ্ছি ঠিক পেরেছি। আছে। ওকে, এবার আমরা যদি চলে আসি আমাদের আবার একটু স্লাইডে যাই। এবার আপনি যদি চলে আসি, আচ্ছা ওকে, আমরা যদি চলে আসি আমাদের এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা বলবো ফাইল ট্যাব। অর্থাৎ আমি যতগুলা ড্রয়িং, আমার এরকম কোনো নির্দিষ্ট নাই যে আমি দুইটা ড্রয়িং এর বেশি ওপেন করতে পারবো না, পাঁচটা ড্রয়িং এর বেশি আমি পারবো না। আমার যতগুলা ড্রয়িং প্রয়োজন হবে আমরা কিন্তু সবগুলো এখানে ট্যাব আকারে আমরা ওপেন করতে পারবো। তো আমাদের এটাকে এই কারণে ফাইল বার বলা হচ্ছে। এবার আমরা যদি চলে আসি আমাদের একদম ডান পাশে এখানে কিছু টুল আছে, এই টুলগুলোকে বলবো নেভিগেশন টুলবার। নেভিগেশন টুলবারের আসলে প্রধানত কাজ হচ্ছে আমি আমার পেজটাকে টুডি মোড, এবার আমাদের যে নেভিগেশন বারটা আছে এটার কাজ হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই টুডি প্ল্যাটফর্মটা থ্রিডি প্ল্যাটফর্মে রূপান্তর হয়ে গেছে। নেভিগেশন বারে আমাদের এরকম অসংখ্য কাজ আছে, আবার টপ ভিউতে ক্লিক করলাম, আবার আমার মূল জায়গায় ফিরে এসেছে। আমি যদি এবার চলে আসি, আমার এখানে সাদা অংশ যেটা দেখতেছেন, আপনার ওখানে সর্বপ্রথম ওপেন করলে কালো পাবেন। এই জায়গার কালারটা আমরা চেঞ্জ করতে পারি। এই যে পুরো একটা স্ক্রিন আছে যেখানে আমরা ড্র করব, আমরা এই যে স্ক্রিনটা আছে এটাকে আমরা ড্রয়িং এরিয়া বলবো, ড্রয়িং এরিয়া। আর আমাদের এই হাতের ডান পাশের নিচে যদি এদিকে তাকাই, এটা হচ্ছে স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারকে বোঝানোর জন্য আমরা আমাদের একটা প্রজেক্ট ওপেন করে দেখাচ্ছি। আমরা যদি এইদিকে একটু খেয়াল করি, আমাদের F7 দিলে গ্রিড অন অফ হচ্ছে। আমরা যদি যে ঘরগুলা দেখতেছি এটাকে আমরা গ্রিড বলতেছি। আপনাদের যে পাশে আপনারা যদি তাকান, তাহলে আপনারা দেখতে পাবেন এই যে ঘরগুলা দেখতেছেন, এই যে ঘর, এই যে ঘরগুলা, এই ঘরগুলাকে আমরা গ্রিড বলতেছি। এই গ্রিড লাইনটাকে আমরা কিন্তু অন অফ এই যে আমাদের স্ট্যাটাস বারের মাধ্যমেও করতে পারবো। আবার আমরা যদি চলে আসি F7 এর মাধ্যমে আমরা করতে পারবো, ফাংশনাল কি F7 এর মাধ্যমে। এর পরবর্তী আমাদের যে লাইনগুলো মোটা চিকন করেছি সেটা দেখার জন্য কিন্তু আমরা এই জায়গা থেকে দেখতে পাই। যার কারণে আমাদের এই যে লাইনটা আছে, এই পুরো লাইনটাকে আমরা বলতেছি স্ট্যাটাস বার। কারণ এই যে ড্রয়িং গুলো আছে তার স্ট্যাটাসকে চেঞ্জ করার জন্য এই বারটা খুবই কার্যকর একটা বার।
এবার আমরা যদি চলে আসি এই যে লেআউট এবং মডেল স্পেস, লেআউট এবং মডেল স্পেস ট্যাব, আমরা যদি এখানে চলে আসি, এই ট্যাবের কাজটা হচ্ছে আমরা যদি মডেলে যাই তাহলে আমরা এই মডেল স্পেসে সাধারণত আমরা ড্রয়িং গুলা করে থাকি। আর লেআউটে গিয়ে আমরা সেই ড্রয়িংটাকে সাজাই প্রিন্ট দেওয়ার জন্য, পিডিএফ করার জন্য, আদার যত কাজে লাগে সেই কিছু করার জন্য আমরা এই জায়গায় চলে আসি। তো আমরা যদি চলে আসি, আশা করতেছি আপনারা এই ইন্টারফেসটা আপনারা বুঝতে পারছেন, অটোক্যাড ইন্টারফেস। আপনারা কি অটোক্যাড ইন্টারফেসটা বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। স্যার আমি কি একটা কোশ্চেন করতে পারবো? হ্যাঁ, শিওর 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 শিওর, জি বলুন। এখানে রিবনটা যে স্যার, ওই আমাদের কুইক অ্যাক্সেস এর নিচে যে রিবনটা, ওইটা জি, হাইড হয়ে গেলে কিভাবে আনবো? জি স্যার, এই আচ্ছা অংশটা। আচ্ছা, ওটা আমরা আলোচনা করতেছি। সুন্দর একটা কোশ্চেন করেছেন, যে প্রবলেমটা সবার বেশি হয়। সুন্দর একটা কোশ্চেন। আচ্ছা, আমরা কোশ্চেনটা নিলাম, এবার আমরা এই কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, একটু সবাই খেয়াল করবেন। ধরেন আপনি কাজ করতেছেন, ঠিক এমন সময় আপনার এইভাবে রিবনটা হারিয়ে গেছে অথবা এভাবে হারিয়ে গেছে। তো আপনি এটার ফার্স্ট সলিউশন হচ্ছে আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন এই জায়গায় এই বারটাতে, অর্থাৎ রিবনের যে হোম মেনুটা আছে, মেনুর উপর যদি ডাবল ক্লিক করেন চলে আসবে। এর চেয়ে সহজ ভাবে আপনি যদি করতে হয় তাহলে আপনি দেখবেন এখান থেকে ওয়ার্ক স্পেস একটা অপশন আছে, এখান থেকে ওয়ার্ক স্পেস একটা অপশন আছে। আমরা ওয়ার্ক স্পেসটাকে অফ করে দিলে এখানে দেখা যাবে না। আমরা কুইক অ্যাক্সেস টুলবারে গিয়ে ওয়ার্ক স্পেসটাকে আবার অন করব। আমরা এবার একটু খেয়াল করব, আমরা এই যে আমাদের রিবনটা আপনি যদি একটু খেয়াল করেন এই জায়গায় আমরা যদি আমাদের চেঞ্জ, আমাদের ডিসপ্লে যেরকম চেঞ্জ হোক না কেন, আমরা একটু খেয়াল করবো। আপু কিন্তু খুব দামি একটা প্রশ্ন করেছেন, যে প্রবলেমের কারণে আপনি কাজ করতে পারেন না। আমরা এখানে বেসিকে চলে যাব, আবার ড্রাফটিং এন্ড অ্যানোটেশন সিলেক্ট করে দেব। তাহলে আপনার যত রকম সেটিং চেঞ্জ হোক আবার আপনি প্রথম অবস্থায় ফিরে আসবেন। এছাড়াও আর একটা হিডেন ফিক্স আছে। আপনারা যদি অ্যারোতে যান, আপনারা মেন শো মেনু বার দিবেন। এছাড়া যদি আপনি এটা কোনো কারণে ভুলে গেছেন তাহলে কোথায় পাবেন? আপনি টুলে যাবেন, টুল থেকে ওয়ার্ক স্পেসে যাবেন, এখানের মধ্যেও কিন্তু সেই জিনিসগুলো আছে। আপনি এই তিনটা যে কোনো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে আপনার পরিবর্তন হলো। এইবার আপনি আবারও সেই মেনু বারটা, এই শো মেনু বারটা নিয়ে আসবেন। এখানে নিয়ে এসে আপনি টুলে যাবেন। কেন এই মেনু বারটা অনেকের ডিফল্ট থাকে, অনেক জায়গায় আমাদের হিডেন হয়ে যায়। আমরা যদি ডিফল্ট অ্যানোটেশন দিই তাহলে রিবনটা চলে আসবে। এরপর আমরা আবার আমাদের মেনু বারটা নিয়ে আসবো। আশা করি আপু আপনি বুঝতে পারছেন। জি স্যার, আপনাদের বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ। এবার আমরা চলে আসব, আমাদের এই যে এক ভদ্রলোক আছে, এই ভদ্রলোকের নাম হচ্ছে ইউসিএস আইকন। এই ভদ্রলোক আমাদেরকে ডিরেকশন দিচ্ছে। আপনি কি 2D ফরম্যাটে আছেন না 3D ফরম্যাটে আছেন? একটু যদি খেয়াল করেন, আমি যখন 3D ফরম্যাটে তখন তার কিন্তু তিনটা অ্যাক্সেস দেখাচ্ছে। আমি যখন 2D ফরম্যাটে তখন সে কিন্তু আমাকে দুইটা অ্যাক্সেস দেখাচ্ছে, এক্স ওয়াই। তাহলে আমরা বুঝতে পারবো এই ইউসিএস আইকনটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এবার আমরা চলে আসবো, আমরা যেহেতু ইন্টারফেসটা বুঝতে পেরেছি, আমরা এইবার আমাদের নেক্সট স্টেপে চলে যাব। আমরা একটা ড্রয়িং শুরু করার জন্য আমাদের কি কি কাজ করতে হবে সেটা আমরা দেখব। ঠিক আছে, আমরা একটু খেয়াল করব ড্রয়িংটা আমরা শুরু করার ক্ষেত্রে আমাদেরকে কি কি স্টেপ গুলো ফলো করতে হবে। ভাই বিশ্বাস করেন, আজকে ক্লাসটা নিচ্ছি আপনাদেরকে একটা ভালো স্কিল দেওয়ার জন্য। আপনারা যে যে পেশায় থাকেন, শুধুমাত্র আপনার অটোক্যাড যদি ইউজ করতে হয় আপনার এটা কাজে লাগবেই লাগবে। এই বেসিক জিনিসগুলো আমাদের অনেক দুর্বলতার কারণে আমরা অনেক ভালো কাজও কিন্তু করতে পারি না। তো আপনারা খুব মনোযোগ দিবেন। আমরা বিনীত অনুরোধ করতেছি, যাদের এখনো মাঝে মাঝে স্পিকারের কারণে আমাদের সমস্যা হচ্ছে বা আপনার কারণে আরেক ভাই বঞ্চিত হচ্ছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা একটু সাইলেন্ট থাকবেন ইনশাল্লাহ, হ্যাঁ? তো আমরা একটা ড্রয়িং শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ড্রয়িং এর মাপ, একক নির্বাচন করা। অর্থাৎ আমি কোন একক দিয়ে কাজ করব। আমি কি ফিট ইঞ্চি তো নিলাম, সেই ফিট ইঞ্চি নেওয়ার পরেও আমার কিছু কাজ আছে, আমি সেই কাজগুলো কিভাবে করব। তো আপনারা যদি একটু আমাদের এই স্ক্রিনের দিকে তাকান, আমরা যদি F7 অথবা আমরা যদি এই গ্রিডে ক্লিক করি তাহলে গ্রিডটা অফ হয়ে যাবে। আমরা যদি চলে আসি, আমরা কিবোর্ডে আমরা ইউএন লিখে এন্টার দিব, কিবোর্ডে ইউএন লিখে এন্টার দিব, তাহলে আমাদের ইউনিটটা চলে আসবে। এখানে আমার দেখার বিষয়, ইউনিট সেটআপের মধ্যে আমি ফলো করব এই কটুক জায়গা। বাকি অংশটা এই যে জায়গাটা আছে এটা চেঞ্জ করলেও আপনার আহামরি কোনো পরিবর্তন আসবে না, কোনো পরিবর্তনে আসবে না। কারণ এটা হচ্ছে আমি যে
এই ক্যাডটা নিয়েছি, এই ক্যাডের কারণে ইঞ্চি আসছে। যদি এই ক্যাড আইএসও নিতাম তাহলে এখানে দেখতেন মিলিমিটার আসতো। তো আমাদের পরিবর্তনটা হবে এই জায়গায়। এখানে আমরা কি পরিবর্তন করব? আমি যে কিছুক্ষণ আগে বলছি যে এই অটোক্যাডটা শুধুমাত্র আর্কিটেক্টরা এবং ইঞ্জিনিয়াররা ব্যবহার করে না, আপনারা যদি সাইন্টিফিক দেখেন সেটা ব্যবহার করে। তো আমাদের আরো অনেক ভাই এটাকে ইউজ করে। তো তার মধ্যে আমরা তিনটা জিনিস দেখব। একটা হচ্ছে আর্কিটেকচার, ডিসিমেল, ইঞ্জিনিয়ারিং। ডিসিমেলটা আমরা দেখবো আইএসও এর মধ্যে, অর্থাৎ মিলিমিটারের পেজে আমরা ডিসিমেলটা লাগবে। আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারের মধ্যে মৌলিক পার্থক্যটা কি, আমরা একটু সবাই যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন আমরা যে জিনিসটাকে আমরা বলি হাফ, আর্কিটেক্ট যে জিনিসটাকে বলে হাফ ইঞ্চি, আর সেই জিনিসটাকে ইঞ্জিনিয়ার লেখে 0.5 ইঞ্চি। বিষয়টা এরকম না? খুব মজার একটা জিনিস, একটু খেয়াল করবো। যেটাকে আমরা বলি আর্কিটেক্ট বলে হাফ ইঞ্চি, সেটাকেই দেখা যায় আপনি ইঞ্জিনিয়ার হলে আপনি বলেন 0.5 ইঞ্চি। জিনিস কিন্তু একই। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যখনই আমরা আর্কিটেকচার দিব তখন আমাদের হচ্ছে হাফ ইঞ্চি আসবে, যখনই আমরা ইঞ্জিনিয়ারিং দিব তখনই আমাদের 0.5 আসবে। তো এখানে দেওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। আমরা এখানে আর্কিটেকচার ব্যবহার করলো যা, ইঞ্জিনিয়ার ব্যবহার করলো তা। এবার আমরা যদি চলে আসি প্রিসিশন, প্রিসিশন মানে খুচরা। আমরা জানি আমাদের ফিটের খুচরা হচ্ছে ইঞ্চি, কিন্তু ইঞ্চির খুচরাটাকে আমরা প্রকাশ করি সাধারণত ভগ্নাংশ অথবা দশমিক দিয়ে। কিন্তু বাংলাদেশের লোকাল মার্কেটে এটার কিন্তু আরেকটা নাম আছে। আমরা যেমন 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ যখন হয় তখন আমরা কি বলি? কেউ কি জানা আছে? আমরা একটু কমেন্টসে লিখবো। 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ হলে আমরা কি বলি? সুতা। একটু লিখবো, আমরা লিখিয়ে দেবো। সুতা। মাশাল্লাহ, সুতা। আমরা দেখতেছি অনেকে আপনারা জানেন। এই সুতাটা কিরকম হয়? সুতাটা সাধারণত আপনার যদি এরকম একটা স্কেলের মধ্যে দেখবেন, এই 1 ইঞ্চির মাঝখানে এখানে মেজো ভাই একজন আছে, এই মেজো ভাইয়ের এখানে সেজো ভাই একজন আছে, সেজো ভাইয়ের এখানে ছোট ভাই একজন আছে, আবার এরও একজন ছোট ভাই আছে। আপনি যদি স্কেলটা খোলেন তাহলে দেখবেন আপনার এই টোটাল লাইনের মধ্যে, দুইটা লাইনের মাঝখানে যদি এখানে 1 হয় আর 2 হয়, এখানে যদি 2 হয়, এই পুরো জায়গাটাকে আমরা বলবো 8 সুতা। এটা হচ্ছে আমাদের বাংলা হিসাব। কিন্তু আমরা এই জন্য আমরা 1 সুতা পর্যন্ত আমরা কাউন্ট করব। যদি এখানে আপনার কম থাকে তাহলে আপনি যতই চেষ্টা করবেন এর চেয়ে বেশি দেখাবে না। সো এবার আমরা চলে আসি, আমরা আর্কিটেকচারটা ব্যবহার করব অথবা ইঞ্জিনিয়ারটা ব্যবহার করব, দুইটা যেটা ব্যবহার করব দুইটাই রাইট। এখানে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডটা ব্যবহার করব। আর এই পরিবর্তনের উপর আমাদের কিছু আসে না, ডিগ্রি মিনিট সেকেন্ড ব্যবহার করব, দেন আমরা ওকে দিব। এই হচ্ছে আমাদের ইউনিট সেটআপ। ইউনিট সেটআপ দেওয়ার কারণে আমরা এখন এল লিখে এন্টার, এল মানে লাইন, এল লিখে এন্টারের আগে আমরা আবার যাব, এল লিখে এন্টার দিলাম। দেখেন আমি যদি চলে আসি F8, ফাংশনাল কির F8 যদি আমরা প্রেস করি তাহলে আমাদের লাইনটা সোজা হয়ে যাবে। আমি যদি 1 ফিট 1 দিলাম তাহলে 1 ফিট 1 ইঞ্চি, বিকজ আমার সর্বশেষ এককটা ছিল ইঞ্চি, যার কারণে ইঞ্চি দিতে হবে না। এবার আমি যখন এন্টার দিলাম আর হুইলটাকে যখন ঘুরাবো তখনই কিন্তু আমার এই জিনিসটা দেখা যাচ্ছে। আমরা যদি ডিমেনশনে চলে যাই, আমরা ডিমেনশনের এই মাথা এবং এই মাথাতে যদি ক্লিক করি, উপরে ক্লিক করি, আমাদের দরকার ছিল 1 ফিট 1, কিন্তু সেটা আসেনি কারণ আমরা ইউনিট সেট আপ করেছি, ডাইমেনশন সেট আপ করি নাই। তো একটা ড্রয়িং শুরুর আগে আমাদেরকে যে কাজগুলো করতে হবে তার মধ্যে আরেকটা কাজ হচ্ছে ডাইমেনশন সেট আপ করা, আরেকটা কাজ হচ্ছে ডাইমেনশন সেটিং। এবার আমরা দেখবো ডাইমেনশন সেটিংটা কিভাবে করতে হয়। আমরা কিবোর্ডে যদি ডি লিখে এন্টার প্রেস করি, কিবোর্ডে আমরা যদি ডি লিখে এন্টার প্রেস করি তাহলে আমরা ডিমেনশনের বিস্তারিত একটা জিনিস দেখব। এখান থেকে আমরা মডিফাইতে যাব। আমরা এখান থেকে প্রাথমিক অবস্থায় দুইটা জায়গায় পরিবর্তন আনবো। প্রাথমিক অবস্থায় আমরা দুইটা জায়গায় পরিবর্তন আনবো, তার মধ্যে একটা হচ্ছে প্রাইমারি ইউনিট আর এরপরে হচ্ছে আমরা টেক্সট। এরপরে আমরা যখন একটু সিনিয়র হবো, অর্থাৎ আমরা ড্রয়িং করতে পারবো, দেন আমরা এই ডিটেল গুলো তখন আলোচনা করব, কারণ এর মাধ্যমে আপনি আপনার পুরো ড্রয়িংটাকে চেঞ্জ করতে পারবেন। তো প্রাইমারি ইউনিটে যদি আমরা যাই, এখানে আমরা কি পরিবর্তন করব? ইউনিট ফরম্যাটে আমরা যা যা দিয়ে এসেছি, আর্কিটেকচার দিই আর ইঞ্জিনিয়ারিং দিই, আমরা এখানে সেটা সিলেক্ট করব। আমরা এখানে প্রিসিশন ঘর যত ঘর নিয়েছি আমরা সেটা এখানে সিলেক্ট করে দেব। আর আমরা চলে যাব টেক্সে। নর্মালি টেক্সের এখানে আমরা আপাতত 2 ইঞ্চি দেব। পরবর্তীতে আমাদের ড্রয়িং যখন আমরা মূল ড্রয়িং এ ঢুকবো তখন মূল ড্রয়িং এর যে বিষয়গুলো আছে তার উপরে ভিত্তি করে কখন কোন স্কিল ব্যবহার করতে হবে, কখন ফন্ট সাইজ কত হবে, আমার ফন্টকে ছোট করব না বড় করব, এটার বিস্তারিত আমরা ক্লাসে দেখব। আমরা এখানে যদি এই যে দেখেন আপনার যে ডিমেনশনটা আছে এটা পাশাপাশি আছে,
আমি যদি অ্যালাইন উইথ ডিমেনশন লাইন দিই, তাহলে আমার ডিমেনশন লাইন যেদিকে মুভ করবে, যেদিকে অ্যাঙ্গেল হবে, আমার লেখাটা ওইদিকে মুভ করবে অথবা ঘুরে যাবে। এর পরবর্তী এসে আমি কি করব, ওকে প্রেস করব। ওকে প্রেস করে সেট কারেন্ট করব এবং ক্লোজ করব। আমরা দেখলাম আমাদের পরিমাপ ঠিক হয়ে গেল। এবার হচ্ছে ড্রয়িং লিমিটস। এবার আপনারা দেখেন আমরা একটা পেজ নিলাম, LIMITS, লিমিটস, এন্টার, এন্টার, ডাবল এন্টার দিব, দেন আমরা 100 ফিট, 100 ফিট, অর্থাৎ আমরা পরবর্তী চাইলে আমাদের পেজটাকে আরো বড় করতে পারবো, চাইলে ছোট করতে পারবো। আমরা এটা দেখার জন্য জেড এন্টার, এই এন্টার দিতে পারি, তাহলে আমরা দেখবো আমাদের পেজটা চলে এসেছে। আমরা এই পেজটাকে অনেক ছোট করতে পারতেছি। তো আমাদের প্রয়োজন অনুযায়ী পেজটাকে বড় ছোট করা যাবে, এটা নিয়ে কোনো টেনশন নেই। আরেকটা, এবার আমরা যদি চলে আসি গ্রিড এবং স্ন্যাপ সেটিং, এটা আমরা একটু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কেন এটা গুরুত্বপূর্ণ বিষয়, দেখেন এল লিখে এন্টার দিলাম। এবার দেখেন আমি এখানে ক্লিক করতেছি, একটা পয়েন্ট পাচ্ছি, এখানে ক্লিক করছি পয়েন্ট পাচ্ছি, এখানে যাচ্ছি মিড পয়েন্ট পাচ্ছি। কিন্তু আপনি যদি ডিএস লিখে এন্টার দেন, ডিএস অথবা ওএস, আপনি যদি এখানে এই যে স্ন্যাপ অ্যান্ড গ্রিড যেটা আছে, এটা যদি আপনার অন থাকে তাহলে কি সমস্যা হবে, আমরা একটু দেখি এটা অন থাকলে কি সমস্যা হচ্ছে। এটা অন থাকলে আপনি যদি এল লিখে এন্টার দেন, এই যে আপনার কার্সর পয়েন্ট আছে, একটা নির্দিষ্ট পরিমাপ, এই একটা নির্দিষ্ট পরিমাপে মুভ করবে, এছাড়া মুভ করবে না। আমরা যদি ডিএস আমরা এন্টার দিই, এরপর আমরা যদি চলে আসি, আমরা এটাকে অফ করে দিব। এবং গ্রিডটা তো আপনারা জানেন। এরপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। আমরা যদি এই অপশনটাকে অফ করে দিই, তাহলে কি হবে, আমরা যদি এল লেখে এন্টার দিই, আমি এখানে কোনো রেফারেন্স লাইন পাচ্ছি না। তার মানে আপনি মুখস্থ যদি কোনো লাইন নেন, একটা পর্যায়ে আপনি দেখবেন এখানে অনেক ফাঁকা আছে। সো আমাদেরকে ডিএস লিখে এন্টার দিয়ে আমাদেরকে এই স্ন্যাপটাকে অন করতে হবে, এই অপশন গুলাকে অন করে দিতে হবে। তাহলে আমি একটা লাইনে যে বিভিন্ন পয়েন্ট আছে, যে রেফারেন্স পয়েন্ট গুলোর সাহায্যে আমি আমার ড্রয়িংটাকে স্মুথ এবং খুব দ্রুত করতে পারবো, এবং আমার কোনোভাবে গ্যাপ থাকবে না। সেজন্য এই অপশন গুলো আমাকে হেল্প করবে। F11 যে জায়গাটা আছে, সেটা আমাকে হেল্প করবে আমার আরেকটা অবজেক্টের সাথে রেফারেন্স নেওয়া। আসেন আমরা একটু দেখি কিভাবে। আমি যদি এল লিখে এন্টার দিই, আমি পরিমাপ না দিয়েও আমি কিন্তু ক্লিক করলে একটা লাইন নিতে পারি। এবার আমি যদি এই যে পয়েন্ট আছে এখানে যাই, এবার আমি নিচের দিকে, আমি কিন্তু ক্লিক করি নাই, আমি জাস্ট এই লাইনটার স্টার্ট পয়েন্টে বা এন্ড পয়েন্টে আমি টাচ করছি। টাচ করে নিচের দিকে আসার পরে দেখেন একটা শক্ত অবস্থান দেখা যাচ্ছে। এই যে একটা ক্রস আসছে, আমি এখন ক্লিক করলে ঠিক এই লাইনটা ক্রস বরাবর হয়ে গেছে। এই এই হচ্ছে এই লাইনের আমাদের উপকার। এবার আমরা যদি চলে আসবো আমাদের ড্রয়িং এর গ্রিড লাইন, এতটুকু আমরা যতটুকু আলোচনা করেছি, ইনশাল্লাহ আপনারা তো বুঝতে পেরেছেন। বুঝতে পারলে আমরা ইয়েস লিখবো, আর কারো কোনো সমস্যা থাকলে আমরা কথা বলবো। টেক্সট সাইজ নিয়ে স্ট্যান্ডার্ড কত, খুব সুন্দর একটা প্রশ্ন, যেটা আমরা বারবার বলছি। আপনার টেক্সট সাইজ হচ্ছে আসলে নির্ভর করতেছে আপনার ড্রয়িং কত স্কেলে প্রিন্ট দিবেন। তো সেটা ইনশাল্লাহ আরো অ্যাডভান্স ক্লাসগুলোতে আমরা আলোচনা করবো। আপনাদের ড্রয়িং যখন করবেন, যে আপনার টাইটেল কত স্কেলে হওয়ার কথা। তবে মাথায় রাখতে হবে, নর্মালি ড্রয়িং এর মধ্যে আমরা যে লেখাটা লিখবো ড্রয়িং এর ভিতরে, সেটা 1.5 গুণ, 1.5 দিয়ে আমরা গুণ করব। যদি ওখানে 8 ইঞ্চি হয়, তাহলে আমার টাইটেলটা হবে 12 ইঞ্চি। আমরা এই অনুপাতগুলো ফলো করব, না হলে আমাদের ড্রয়িংটা সুন্দর হবে না। প্রথম শিওর। যেটা বুঝাইলেন যে গ্রিড ধরতেছে আবার ধরতেছে না, ওই জিনিসটা একটু বুঝিনি, ওকে, মানে কোন আমরা একটু অপশনটায় খেয়াল গেলে করব। আর কি জি, আমরা একটু খেয়াল করব। আপনার এই যে লাইনটা এর লিখে এন্টার দিলাম, এবার দেখেন আমার কিন্তু এই যে লাইনের উপরে একটা রেফারেন্স দেখা যাচ্ছে। এই যে একটা নিয়ারেস্ট পয়েন্ট, আপনি যদি দাঁড় করেন দেখবেন নিয়ারেস্ট পয়েন্ট, আপনি যদি এখানে যান দেখবেন মিড পয়েন্ট, আপনি যদি কর্নার যান আপনাকে ইন পয়েন্ট বাতাবে। তো এই যে পয়েন্ট গুলো আপনি দেখতেছেন, এগুলোর বদৌলত কার, এগুলো হচ্ছে অবজেক্ট স্ন্যাপের বদৌলত। অর্থাৎ আপনি যদি এখানে এগুলো সিলেক্ট করতেন, ইন পয়েন্ট না সিলেক্ট করতেন, তাহলে এটা আসতো না। সেন্টার পয়েন্ট না হলে সার্কেলের ভিতরে আসবে না। নিয়ারেস্ট পয়েন্ট না সিলেক্ট করলে, ক্লাসের কোশ্চেনটা ক্লাসে নিয়ে নিচ্ছি, যে পার্ট নিয়ে আমরা কথা বলতেছি সেই পার্ট শেষের পরে আমরা কথা বলতেছি। এবার যদি আপনার F3 অথবা এখান থেকে টিক চিহ্নটা তুলে আপনি যদি ওকে দেন, এবার দেখেন সেই একই জায়গায় আপনি যখন যাচ্ছেন, দেখেন কোনো নিয়ারেস্ট পয়েন্ট দেখাচ্ছে না, কোনো মিড পয়েন্ট দেখাচ্ছে না। যার মানে আপনি চাইলে এই ড্রয়িংটা মনে হতে পারে যে আপনার এই লাইনের উপর আছে, কিন্তু বাস্তবে তা বেশি আছে অথবা কম আছে। এই প্রবলেম গুলো থেকে বাঁচার জন্য ডিএস লিখে এন্টার আমরা দিব, এবং আমরা অবজেক্ট স্ন্যাপটাকে অন করব। তাহলে আমরা খুব সহজেই আমরা বিভিন্ন পয়েন্ট ধরতে পারবো। এই পর্যায়ে আপনারা সবাই বুঝতে পারলে আমাকে একটু ইয়েস লিখে আমরা একটু বলবো, যদি আমরা বুঝতে পারি। কারো কোনো কোশ্চেন থাকলে। জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। জি শিওর।
আহ, আমার একটা লেআউট তৈরি করার জন্য আমি পেজের সাইজটা কত নিব? সাপোজ জমির পরিমাণটা যদি 1,000 ফিট বাই 1,000 ফিট হয়, সেক্ষেত্রে পেজ সাইট সেট আপটা কত পেজে নিব? অটোক্যাড এমন একটা ভার্চুয়াল পেজ যেখানে আপনি 1,000 বাই 1,000 পেজ নিলে কোনো সমস্যা নাই, পেজের সাইজও নিতে হবে না। আপনি যখন 1,000 লিখে একটা লাইন নিবেন তখন অটোমেটিকলি 1,000 পর্যন্ত এটা সমৃদ্ধ হয়ে যাবে। এটা ভার্চুয়াল পেজ। হ্যাঁ, আমাদের মাঝে মাঝে 2007-এ যে ভাইয়েরা কাজ করেন তাদের জন্য হচ্ছে ড্রয়িং লিমিটটা খুব গুরুত্বপূর্ণ, এছাড়া কারোর জন্য দরকার নেই। আপনি অনেক সুন্দর করে বোঝাচ্ছেন। আপনার আগান, আমরা আছি ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, ওকে, থ্যাংক ইউ মামুন ভাই। আপনাদের এই ইন্সপায়ার গুলো কিন্তু আমার কাজে লাগবে। আমরা যদি চলে আসি এবার একটু খেয়াল করব, আমরা অলরেডি লাইন আঁকাটা শিখে গেছি। আমরা যেটা করব, কিবোর্ডে এল লিখে, আগের মতো আপনাকে পুরো এখানে খুঁজতে হবে বিষয়টা এটা না। আপনি যদি প্রফেশনালি সাউন্ড হতে চান তাহলে আপনাকে কিবোর্ড শর্টকাটে শিখতে হবে। এল লিখে এন্টার দিলাম। এরপর আমি যদি ডান দিকে আমার মাউসের কার্সর পয়েন্টটা নিয়ে রাখি, এই যেটাকে আমি নাড়াচ্ছি এটাকে আমরা কার্সর পয়েন্ট বলতেছি। এখন আপনি যদি 1 ফিট 1 এবং লিখে যদি এন্টার দেন তাহলে অটোমেটিকলি কিন্তু সে দ্বিতীয় ক্লিকটা করে নেবে। আপনার কাজ হচ্ছে ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিকটা আপনার হচ্ছে, সেকেন্ড হচ্ছে আপনাকে ডিরেকশন দেখায় দেওয়া। হার্ডলি আপনি মেজারমেন্ট দিয়ে এন্টার দিলে সে কিন্তু পরিমাপটা নিয়ে নেবে। এবার আপনি যদি নিচের দিকে মাউস পয়েন্টার কার্সরটাকে আপনি যদি নিচের দিকে নিয়ে আসেন, এবার আপনি যদি এখানে লেখেন 1 ফিট 2 ইঞ্চি, এবার দেখেন আমরা যদি এইদিকে যেতে চাই, আমি খালি কার্সরটাকে এদিকে নিয়ে গেলাম। এবার আপনি 1 ফিট 1 ইঞ্চি দিলেন, অথবা আপনি মেজারমেন্ট ভুলে গেছেন। এখন আপনি মেজারমেন্ট ভুলে গেছেন, তাহলে আপনার করণীয় কি? আপনার করণীয়টা সহজ। আপনি যদি এই যে উপরের পয়েন্টটা আছে এইটাকে টাচ করেন, ক্লিক না করেন, খালি টাচ করে নিচের দিকে আসেন, দেখেন আপনাকে শক্তিশালী কিন্তু একটা ক্রস চিহ্ন দেখাচ্ছে। আপনি এখানে ক্লিক করেন, এবার যে কোনো জায়গায় সোজা এখানে দাগ পড়ে যাবে, এবং আপনি এখানে ক্লিক করেন, দেখেন অনায়াসে আপনি একটা রেক্টেঙ্গেল তৈরি করতে পারতেছেন লাইন দিয়ে। এরপর আমরা যদি চলে আসি সি লিখে এন্টার, সার্কেল। এই সার্কেল যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে আমার একটা সার্কেলের 3টে অংশ থাকে, 4টে অংশ। একটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র থাকে, ব্যাস থাকে, ব্যাসার্ধ থাকে, এবং পরিধি থাকে। আপনারা যদি একটু খেয়াল করেন এখানে কিন্তু অলরেডি ব্যাসার্ধ একটা সিম্বল দিয়ে দেখাই দিচ্ছে, একটা পরিমাপ দিয়ে দেখা দিচ্ছে আপনাকে। আপনি যদি এখানে চলে আসেন তাহলে আপনি দেখবেন, আমি যদি এখন 1 লিখে এন্টার দিই, দেখেন 1 ইঞ্চির একটা 1 ইঞ্চি রেডিয়াস, এবং ব্যাসার্ধ ব্যাসার্ধ হয়ে গেছে, ব্যাস কত আমার 2 ইঞ্চি, এবং ব্যাসার্ধ হচ্ছে 1 ইঞ্চি। আমি যদি আবার চলে আসি, আমি যদি এখানে 1 ফিট লিখতাম তাহলে আমার ব্যাসার্ধ 1 ফিট, ব্যাস হচ্ছে 2 ফিট। এবার আমি যদি চলে আসি সি লিখে এন্টার, এবার আমি ডায়ার মাপ দিব। আমরা এখানে কিছু শব্দ চলে আসবে এরকম টেকনিক্যাল শব্দ, যেগুলো দ্বারা কিন্তু আপনি আপনার টেকনিক্যাল কাজও সেরে নিতে পারবেন। লিখে এন্টার, ডায়ামিটার বা ডায়া। আমরা যদি লিখে এন্টার দিই, এবার যদি আপনি 2 ফিট দেন তাহলে যায় আপনার কিছুক্ষণ আগে যে 1 ফিট দিয়েছেন সেটার সমতুল্য আরেকটা সার্কেল হয়ে যাবে। 24 লিখলেও আপনার 2 ফিট, আর যদি আপনি 2 ফিট লেখেন তাও 2 ফিট। আমরা এটা দিলাম, দেখবো যে সুন্দর আমাদের আরেকটা সার্কেল হয়ে গেছে। এবার আমরা যদি চলে আসি, আজকে আমরা এখানে প্রাথমিক কিছু ড্রয়িং কমান্ড, ড্রয়িং করার জন্য কিছু কমান্ড আমরা শিখতেছি। একটা রেক্টেঙ্গেল কিভাবে আঁকবো। আমরা যদি কিবোর্ডে REC, আমরা কিবোর্ডে যদি REC লিখে এন্টার দিই, এরপর আমরা যদি আমাদের স্ক্রিনের যে কোনো জায়গাতে স্টার্ট করতে চাই আমরা স্টার্ট করলাম। এরপর কার্সরটাকে জাস্ট আমি একদিকে সরাই রাখলাম, আর কিছুই না। কিন্তু এটার একটা ক্যালকুলেশন আছে, সেটা আমরা পরে আবার দেখব। আমরা যদি এইদিকে দেখি, আমার 2 ফিট কমা, এই 2 ফিট হচ্ছে এক্স এর দিকে, দৈর্ঘ্য প্রস্থ না, এক্স এর দিকে হচ্ছে 2 ফিট। আমরা যদি আবার দিই 5 ফিট, তাহলে 2 ফিট বাই 5 ফিট একটা রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেছে। আমাদের এক ভাইয়া বলছিলেন যে আমার যদি 1,000 বাই 1,000 হয়, নেন REC। এবার আমরা যেটা করব, এই 1,000 ফিট কমা এই 1,000, ও 1,000 ফিট, এবার এন্টার দেন। দেখবেন আপনার একটা রেক্টেঙ্গেল হয়ে গেছে, দেখছেন? তাহলে আপনার জায়গাও কোনো ফ্যাক্ট না, সাইজও কোনো ফ্যাক্ট না, কারণ এটা আনলিমিটেড একটা পেপার দেওয়া আছে যেখানে আপনি আনলিমিটেড কাজ করার সুযোগ আছে। আমরা জেড এন্টার এন্টার দিয়ে আমরা আমাদের স্ক্রিন গুলো দেখবো। এর পরবর্তী আমরা চলে আসব, আমরা কিভাবে এই 2-3টা কমান্ডের পরে আমরা অফসেট দেখব। আমরা কিভাবে ও লেখে এন্টার, অফসেট। আমরা যদি এবার 1 ফিট বা আমরা 5 ইঞ্চি, সাধারণত আমাদের দেশে ওয়াল গুলো আমরা তৈরি করি, আমরা যে কোনো জিনিসকে 5 ইঞ্চি অফসেট, অথবা ও লেখে আবার এন্টার দিলাম, অথবা এন্টার দিলাম, এবার 10 ইঞ্চি লিখে আমি যদি ওকে দিই, তাহলে দেখেন 10 ইঞ্চি অফসেট হয়ে গেল। বাট আপনি যদি এখানে যান তাহলে কিন্তু আপনার আলাদা আলাদা হবে, যেহেতু এই অবজেক্টটা আমরা লাইন দিয়ে তৈরি করেছি। যেহেতু এটা সার্কেল তাই এটার অফসেটটা আমাদের
অফসেট মানে হচ্ছে সমানুপাতিক, চারোদিকে সমান দূরত্বে আরেকটা অবজেক্ট তৈরি করা, এটা হচ্ছে অফসেটের কাজ। আমরা যদি চলে আসি, এবার আমরা শিখবো হ্যাচ, কিভাবে আমরা হ্যাচ করতে পারি। হ্যাচটা হচ্ছে আমরা যাতে একটা ম্যাটেরিয়ালস বুঝাতে পারি যে আমি এখানে এই ম্যাটেরিয়ালসটা ব্যবহার করছি, এস লিখে এন্টার হ্যাচ। হ্যাচ যখন আমরা চাপবো, এখানে দুইটা অপশন পাবেন আপনি। এখানে একটা অপশন পাবেন, আপনি দেখবেন পিক পয়েন্ট। আপনি যদি পিক পয়েন্টে ক্লিক করেন তাহলে আপনি যে কোনো এরিয়াতে জাস্ট আবদ্ধ হলেই হলো। আপনি পিক পয়েন্ট ক্লিক করলে এই আবদ্ধ এরিয়াতে হ্যাচ করতে পারেন। আবার আপনি যখন কোনো একটা রেক্টেঙ্গেল বা পলিলাইন বা সার্কেলও যদি আপনি হ্যাচ করতে চান, তাহলে আপনি এস লিখে এন্টার দিয়ে সিলেক্ট অবজেক্ট এর মাধ্যমেও কিন্তু আপনি হ্যাচ করতে পারবেন। হ্যাচ এক ধরনের প্যাটার্ন। এবার আমরা দেখবো এই হ্যাচে ক্লিক করার পরে আমাদের অনেক অপশন চলে আসবে। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখবেন আপনার এখানে ব্রিক, আপনি বিভিন্ন ধরনের ব্রিক ব্যবহার করতে পারতেছেন। আপনি যদি চান আপনি টাইলস বুঝাবেন, এইখানে চলে আসেন, এখানে স্কেলটাকে চেঞ্জ করেন। আপনার স্কেলটাকে এখানে 200-র মতো করে দিলাম, তাহলে আমরা 2 ফিট বাই 2 ফিট, আচ্ছা এটা অনেক বড় হয়ে গেছে। আমরা এখানে আমরা এখানে 50 করে দিই। আমরা দেওয়ার পরে এটাকে যদি আমরা 45 ডিগ্রিতে আমরা যদি অ্যাঙ্গেল করে দিই, দেখেন কি সুন্দর টাইলসের একটা প্যাটার্ন হয়ে গেছে। আপনি যদি ব্রিক বুঝাইতে চান তাহলে আপনাকে সাধারণত প্ল্যানে যদি ব্রিক বুঝাতে চান তাহলে আপনাকে এই অংশটা দিয়ে 0 করে দিতে হবে। এখানে আপনাকে তখন 20 ব্যবহার করতে হবে, তাহলে এটা একটা ব্রিক, এটা আমরা বুঝতে পারবো প্ল্যানে যদি বুঝান। আবার যখন আপনি এটাকে 45 ডিগ্রি করে দিবেন, তখন দেখা যাবে এটা র্যাম্পের ক্ষেত্রে ব্যবহৃত হবে, ক্যাবিনেটের ক্ষেত্রে ব্যবহৃত হবে। অর্থাৎ একটা জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ব্যবহৃত হবে, সেটা ইনশাল্লাহ আমরাও দেখব। এই হলো আমাদের মোটামুটি আমরা কিছু টুল শিখলাম আজকে। এর পরবর্তী আমরা যদি চলে আসি, আমরা প্র্যাকটিস কিভাবে আমরা পারফেক্টলি প্র্যাকটিস করব, বা টিপস, আমাদের টিপস এবং কৌশলটা, প্র্যাকটিসের কৌশলটা কি হবে। আমাদের ফার্স্ট মাথায় রাখতে হবে আমরা শর্টকাট কি ব্যবহার করব। আমরা যেটা করি, অনেকে দেখা যায় শর্টকাট কি গুলা নিয়ে কাজ করেন না, তাই অনেক সময় লাগে আপনার একটা ড্রয়িং করতে। আবার বাসন চেঞ্জ হওয়ার পরে দেখা যায় টুলটা কোথায় আছে এটাই হারিয়ে গেছে, তো আপনার তখন কাজ করাটা আরো কষ্টকর হয়ে যাচ্ছে। তো শর্টকাট কি কি রকম ছিল আজকে যদি আমরা একটু দেখি। আমরা লাইনের জন্য এল নিয়েছি, সার্কেলের জন্য সি নিয়েছি, আর রেক্টাঙ্গেলের জন্য আর সি নিয়েছি, এরপর অফসেটের জন্য ও নিয়েছি, তারপরে আমরা হ্যাচের জন্য এইচ নিয়েছি। এইভাবে আমরা শর্টকাট কি যাবে, যার মাধ্যমে আমরা আমাদের কাজটাকে আরো সুন্দর করতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে লেয়ার ম্যানেজমেন্ট বা লেয়ার ব্যবস্থাপনা। এই লেয়ার ম্যানেজমেন্ট যদি আপনি খুব সুন্দরভাবে সমাধান না করতে পারেন, তাহলে আপনি লেয়ার ড্রয়িংটাকে ফুটিয়ে তুলতে পারবেন না, এবং আপনার সেই ড্রয়িংটাকে কারো কাছে যেমন ফুটিয়ে তুলতে পারবেন না, একই সাথে কাজ করতে আপনার অনেক সময় লাগবে। আমরা যদি আপনাদেরকে এটারও একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাই, যেমন আমরা একটা প্ল্যান করলাম, এই ছোট্ট প্ল্যান থেকে আমি কলামটাকে কলাম লেআউট করব। তো আমাকে কিছুই করতে হবে না, আমি যদি এই যে কলামটাকে সিলেক্ট করলাম, দেন আমি আইসোলেট করলাম, দেন আমি এই যে জিনিসগুলো আছে কপি করলাম, দেন কপি করে আমি পাশে নিয়ে গেলাম, আবার নিয়ে আসলাম। একমাত্র লেয়ারের কারণে এটা পসিবল হয়েছে, না হলে আর কোনো কারণে পসিবল হতো না। আমার যে যে লেয়ার গুলো দরকার আমি এইভাবে লেয়ার গুলোকে আলাদা করতে পারবো। ওকে, কলাম কপি করিটা বুঝলাম না স্যার। আচ্ছা, এটা তো আরো ক্লাসে আসবে, আমরা আবার একটু দেখাচ্ছি। একটা লেয়ার ধরলাম, এই লেয়ারটাকে ধরে আমি যদি আইসোলেট করি, তাহলে আমার সবকিছু চলে যাবে। ড্রয়িংটা কিন্তু ঠিকই আছে, আমি জাস্ট কলামটাকে সিউ লিখে এন্টার দিব, দেন আমরা কপি করে একদিকে সরাই নিলাম। এরপর আমি যখন আনআইসোলেট করলাম, আমার ড্রয়িং ড্রয়িং এর জায়গায় আছে, জাস্ট কলামটা আলাদা হয়ে গেছে। ইনশাল্লাহ এটা ক্লাসে বুঝবেন ইনশাল্লাহ। আমি জাস্ট একটু চেষ্টা করতেছি আমাদের কাজগুলো কিভাবে আমরা খুব দ্রুত কাজ করতে পারবো। এবার ডাইনামিক ব্লক। ডাইনামিক ব্লক হচ্ছে আপনি একটা ব্লককে তৈরি করে সেটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরানোর সুযোগ আছে, সেটাকে ব্যবহার করে আমরা একটা ড্রয়িংকে খুব দ্রুত আমরা কমপ্লিট করতে পারি। আপনার অটোক্যাডটাকে খুব দ্রুত অ্যাক্সেস করার জন্য, যেমন আমার এই এক ট্যাব, এই আরেকটা ট্যাব, অর্থাৎ পাশাপাশি ট্যাব গুলো থাকলে আমি একটা ড্রয়িং থেকে, ধরেন আমি এখান থেকে এই ড্রয়িংটাকে, এই শীটটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করে আমি আরেকটা পেজে নিয়ে যাব, কন্ট্রোল ভি করলাম, দেখছেন অনায়াসে চলে আসলো। অর্থাৎ আমি এক পেজ থেকে আরেক পেজে আমার ম্যাটেরিয়ালস গুলোকে কপি করতে পারবো। একদম ইজি একটা জিনিস, এইভাবে আমরা ব্যবহার করে আমাদের কাজগুলোকে আরো সহজ এবং দ্রুত করতে পারবো। এরপর আরেকটা জিনিস হচ্ছে টেমপ্লেট ব্যবহার করা। টেমপ্লেটটা কি, আমরা যখন আরো লেয়ার সহকারে আমরা কাজ কমপ্লিট করব, যখন লেয়ার গুলা, ধরেন আপনি আর্কিটেকচারাল ড্রয়িং করতেছেন, আর্কিটেকচারের জন্য আপনি 50টা লেয়ার তৈরি করছেন, আপনার ওয়াল, কলাম, এরপরে সানশেড, এরপরে হচ্ছে আপনার লিনটেল, এরপরে হচ্ছে ডোসিল, এইভাবে আপনি গ্লাস, এইভাবে আপনার আদার্স 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 অনেকগুলো লেয়ার ক্রিয়েট করছেন।
এখন আপনি যদি প্রতিটা ড্রয়িং এভাবে লেয়ার ক্রিয়েট করতে যান তা আপনার হায়ার শেষ হয়ে যাওয়ার চান্স আছে। তো আমরা এই লেয়ার গুলাকে কিন্তু একটা টেমপ্লেট আকারে তৈরি করে আমরা আমাদের সময় বাঁচাতে পারি, খুব দ্রুত আমরা কাজ করতে পারি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্কিল নির্বাচন করি। আমরা আমাদের স্কিল নির্বাচন করে, যেমন আমরা মেজারমেন্ট একটা ড্রয়িং পাইছেন আপনি, এই ড্রয়িং এ ম্যাক্সিমাম জিনিস হচ্ছে, এই ড্রয়িং এ আপনি দেখবেন ম্যাক্সিমাম জিনিস যেটা আছে সেটা হচ্ছে আপনি কিভাবে একটা স্কেলের পরিমাপটা আছে, ফিটে বেশি আছে, মিলিমিটারে কম আছে। তো আপনি কি করবেন, আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনি ম্যাক্সিমাম গুলাকে নিয়ে যাবেন আপনি ফিট ইঞ্চিতে, তাহলে আপনি খুব দ্রুত ওই ড্রয়িংটা কমপ্লিট করতে পারবেন। এরপরে আবার আমার কাছে একটা ফার্নিচার বা একটা ডকুমেন্টস আছে, বা আমি একটা ড্রয়িং পেয়েছি মিলিমিটারে, কিন্তু যেহেতু আমি সাইডে প্রোভাইড করতে হবে, আমার ফিট ইঞ্চির দরকার। যদি আপনি স্কেল করতে জানেন, স্কেল করার মাধ্যমে ওই ড্রয়িং আর করতে হবে না, আপনি ওই ড্রয়িংটাকে খালি কপি করবেন, পেস্ট করবেন, স্কেল করবেন আর ব্যবহার করবেন। খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন। এবং আপনি যে ডিমেনশনটা নিয়েছেন না, ওই ডিমেনশনটাকে শুধুমাত্র কিছু ফরম্যাট চেঞ্জ করে দিয়ে আপনি সেটাকে আপনার বলে চালাই দিতে পারবেন। এটা হচ্ছে আমাদের এই স্কিল ব্যবহারের সুবিধাটা। এবার আমরা চলে আসব, আমরা এবার আমাদের এই প্র্যাকটিসের কৌশলটা শিখলাম, এবার আমরা একটু রিক্যাপ করব। আমরা এত সময় যে জিনিসগুলো শিখলাম সেগুলা, 1 নাম্বার আজকের ক্লাসে আমরা কি শিখেছি, সবাই একটু আমরা মনোযোগ দিব। পুরো ক্লাসে সামারাইজটা আমরা এখন করব। আমরা 1 নাম্বার অটোক্যাডের পরিচয়টা জানলাম, অটোক্যাডটা কি, কি কাজে লাগে, এটার মূল ফিচার গুলো আমরা দেখলাম, যেমন এটা দিয়ে 2D করা যায়, 3D করা যায়, এবং এটা দিয়ে আমরা ব্যবহার করে খুব দ্রুত রেন্ডার করা যায়। এখানে একটা ড্রয়িং কে আমরা সাজাইতে পারি খুব সহজে, কমান্ড আছে, এজন্য বেশ কিছু জিনিস আমরা ফিচার শিখলাম। এরপর অটোক্যাডের প্রয়োজনটা আমরা বুঝলাম। এরপর অটোক্যাডের ইন্টারফেস নিয়ে আমরা বিস্তারিত একটা আলোচনা করলাম। ড্রয়িং সেটিংটা আমরা দেখলাম। প্রাথমিক কমান্ড গুলো যা আছে, আমাদের অনেক কমান্ড আছে, তার মধ্যে আমরা কিছু কমান্ড আমরা এখানে আজকে আমরা টাচ করতে পেরেছি। তারপর প্র্যাকটিক্যাল আমরা টিপস বুঝলাম যে আমরা কিভাবে এই কাজগুলোকে খুব দ্রুত করতে পারি, কাজের গতি বাড়ানোর কৌশল আমরা শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু উন্নত মানের কৌশল আছে, অনেক কৌশল আছে, যে কৌশলগুলো আপনাকে খুব দ্রুত আপনি অটোকে শিখতে আপনাকে সাহায্য করবে। আমরা এই পর্যায়ে আমরা দেখব আমাদের ক্যারিয়ার সম্ভাবনা, যারা স্টুডেন্ট আছেন বা যারা জব করেন, দুই শ্রেণীর সদস্যদের জন্য আমরা কথা বলতেছি, ক্যারিয়ার সম্ভাবনা কোথায় আছে। অটোকেড শিখলে যেমন আপনি একজন আর্কিটেক্ট হলে অথবা আর্কিটেকচারে পড়াশোনা করতেছেন, আপনার জন্য খুব দ্রুত, অথবা আপনি এর আগেও কোর্স করেছেন, আমরা বলবো যে সবাইকে ইনক্লুড করার জন্য আমরা বলবো আপনি আর্কিটেকচারের ড্রয়িং গুলো একদম স্মুথলি করতে পারবেন খুব দ্রুত। যে অন্য যদি একটা ড্রয়িং করতে লাগে একদিন, আমি চ্যালেঞ্জ করতে পারবো আপনার এই কোর্স যদি সঠিকভাবে আমাদের ডিরেকশন অনুযায়ী করেন, সেই একই কাজটা আপনি 2 ঘন্টার ভিতরে কমপ্লিট করতে পারবেন, 8 ঘন্টার কাজ 2 ঘন্টা। তাহলে সাধারণত যে বেশি কাজ দিতে পারবে তার মূল্যায়ন বেশি হবে। এরপর আমরা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে যারা কাজ করেন, যারা ইন্টেরিয়র নিয়ে কাজ করেন তারা এখানে ইনভলভ হতে পারবেন। সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যালও আপনারা পারবেন। তো আমরা এই যে 4টা বা 5টা শ্রেণী আছে, আমরা এই আপনাদেরকে নিয়ে কাজ করি। এরপর আমরা যদি চলে আসি, এটা দিয়ে আপনি আসলে কোথায় কাজ করবেন। আমরা যদি বাজারের কথা বলি, বাজারের চাহিদা, আপনারা জানেন এখন বর্তমান ফ্রিল্যান্সিং এর একটা বড় চাহিদা আছে। এই অটোক্যাড দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। লোকাল মার্কেটে জবের অভাব নাই, আমরা অনেক সময় যেটা বলি জব নেই, আসলে জবের অভাব নেই। আপনাকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি কি এই ড্রয়িংটা পারেন, আপনি কি এই মেজারমেন্টটা বের করে দিতে পারেন, আমি দেখছি অনেকের ইন্টারভিউ বোর্ডে আমি থাকার কারণে আমার দেখার সৌভাগ্য হয়েছে, যে একটাই অ্যান্সার আসে অনেক সময়, যে আমি চেষ্টা, অনেকে এটাও বলে না যে আমি চেষ্টা করে দেখবো। আসলে অনেকে আমি পারতে দেখি না যে সেই একটা ড্রয়িং দিয়েছে সেটা কমপ্লিটলি করতে পারবে। তো আমাদের ক্যারিয়ার সম্ভাবনা কিন্তু এখানে আছে। আমরা এই পর্যায়ে আমরা দেখবো যে কেন আপনারা আমার সাথে কাজ করবেন বা আমার সাথে ক্লাস করবেন। আমরা একটু জিনিস দেখাচ্ছি। রহমান রেগনাম স্যারটা তেজগাঁতে, এটা আমার করা একটা প্রজেক্ট, এটার A to Z আমার করা, আমার সাথে এক বড় ভাই ছিলেন। তো এই প্রজেক্টটা আমরা তেজগাঁতে করেছি। আপনাদের যদি সৌভাগ্য হয়, যারা আশেপাশে আছেন তারা দেখার সৌভাগ্য তো আছেই, যারা দূরে আছেন তাদের জন্য ওয়েলকাম। যে এই প্রজেক্টের মধ্যে কিছু এক্সক্লুসিভ জিনিস আছে, এখানে আমরা অনেকগুলো টেকনিক্যাল বিষয় আছে যেগুলো আলহামদুলিল্লাহ এগুলো আমাকে সমন্বয় করতে হচ্ছে, যার কারণে সমন্বয় করতে হয়েছে, কারণ এই প্রজেক্টটা অলমোস্ট আমাদের ডান। আমরা যদি আরেকটা আমরা যদি আরেকটা হাই প্রোফাইলের যদি প্রজেক্ট আপনাদেরকে বলি, এটা হচ্ছে আমাদের পার্টেজ গ্রুপের চেয়ারম্যান সাহেব, এখন বর্তমান চেয়ারম্যান, আগে বিসি ছিলেন, এই কারণে বিসি হাউস হিসেবে আছে বারিধারা ডিপ্লোম্যাটিক। ঠিক আপনি জাপান এম্বাসির উল্টা পাশে যদি আসেন, তো এখানে দেখবেন এই প্রজেক্টটা আমরা করতেছি। এখানে আমরা এই বাংলাদেশে মনে হয় এই ফার্স্ট আমরা বলতে পারি, ওপেন স্পেস আমাদের আরেকটা কোম্পানি,
যারা প্রায় 4 ফিট বাই 8.5 ফিট, এত বড় স্কেলে আমরা সবাই হয়তো বা কম বেশ আপনারা করেছেন বা করতেছেন বা দেখেছেন। আমরা এখানে পুরো জায়গার মধ্যে ক্ল্যাডিং করেছি 4 ফিট বাই 8.5 ফিট টাইলস এবং বড় বড় স্ল্যাব গুলা দিয়ে আমরা কভার করছি। এবার যদি আমরা, এটা হচ্ছে আমাদের কাজের অবস্থা। এবার আমরা একটু চলে আসি আমাদের কোর্স কন্টেন্ট গুলা কি কি, আমরা এই পুরো কোর্সে কি কি কভার করব, একটু আমরা এই জিনিসগুলো দেখবো। আমরা যে এত সময় যে ক্লাসটা করেছি, এবার আমরা দেখবো আমাদের এখানে টোটাল কতগুলা ক্লাস হবে। আমাদের কোর্সে কি কি থাকবে, আমরা 3 স্তরে ক্লাসটা করব। একটা হচ্ছে প্রাথমিক স্তর, অটোকেটের বেসিক ফাংশন, যেমন কমান্ড আছে, সেটা মডিফাইড জন্য কমান্ড আছে, এরকম আমরা কমান্ড গুলো আমরা শিখবো এবং বিস্তারিত শিখবো। কমান্ডের জন্য আমাদের একটা মডিউল আছে, পুরো কোর্সের জন্য আলাদা মডিউল আছে। মধ্য স্তরে আসে আমরা 2D ডিজাইন গুলো শিখবো, কিভাবে আমরা 2D তৈরি করব। এর পরবর্তীতে এসে আমরা এবার প্রকল্প ভিত্তিক কাজ করব, প্ল্যান করব, সেকশন করব, এলিভেশন করব এবং ডিটেল করব। কারণ আপনি অটোকেড শিখলেই যে আপনি শিক্ষিত হয়ে যাবেন বিষয়টা এমন না। অটোকেড শিখলেই যে আপনি সব ড্রয়িং করে ফেলতে পারবেন এটা না। আমরা এই কারণে প্রতিটা, যেমন আর্কিটেকচারাল ড্রয়িং, এটা সবার জন্য ম্যান্ডেটরি। এর পরবর্তী আসি ডিপার্টমেন্ট অনুযায়ী আলাদা হয়ে যাবে। তো আপনি যদি প্রকল্পের কাজ না বুঝেন, তাহলে আপনি যদি করতে না পারেন, তাহলে আপনি কাজ ভালোভাবে বুঝবেন না। যার কারণে আমরা প্রকল্প ভিত্তিক, আমরা 2টা বা একটা প্রকল্প আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ। এবার আমরা কিভাবে ক্লাসগুলো করব, আমরা লাইভ ক্লাস করব। বাস্তব জীবনে যে প্রজেক্ট গুলো আমরা করতেছি সেই প্রজেক্ট থেকে আমরা অনুশীলন করব, একটা প্রজেক্ট নিয়ে কাজ করব। আমাদের এই কোর্সের 24টা ক্লাস প্লাস থাকবে। কারণ 24টা ক্লাসে যদি কোনো কারণে আমরা কভার না করতে পারি, আমরা আরো কিছু ক্লাস অ্যাড করব। আর আপনাদেরকে এই কোর্সে আমরা যেটা যেটা প্রোভাইড করব, সেটা হচ্ছে কোর্স মডিউলটা আমরা দিব। অটোকেড সফটওয়্যার যারা ইনস্টল দিতে পারেন নাই বা যাদের আপডেট সফটওয়্যার নাই, আমরা আপনাদেরকে, আমাদের অফিস থেকে হেল্প করবে আমাদের টিম। এবং ফার্নিচারের একটা ব্লগ দিব, যাতে যত ধরনের ফার্নিচার আপনার দরকার হয়, সেটা আমাদের কমার্শিয়ালি হোক আর রেসিডেন্সিয়ালি হোক আর হসপিটালিজ হোক, সব কাজে আমাদের লাগবে। আমরা এরকম আমরা ফার্নিচার লেআউট আপনাদেরকে প্রোভাইড করবো এই কোর্সের। মানে কি কি ক্লাসগুলো শুরু হবে? প্রথমে আমরা আর্কিটেক্ট দিয়ে একদম শুরু হবে? বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, বেসিক বলতে আপনি একটা অটোকেড কে আজকে যেভাবে দেখছেন এইভাবে আপনার ধারাবাহিকভাবে আমাদের একদম লেয়ার ম্যানেজমেন্ট থেকে শুরু করে কমান্ড, লেয়ার ম্যানেজমেন্ট এবং একটা ড্রয়িং এ আমরা 3টা স্তরে গিয়ে আমরা কমপ্লিট করব। অর্থাৎ আপনাকে ড্রয়িং এর প্রিপারেশন নেওয়ার আগ পর্যন্ত আমরা যাব, এরপর ড্রয়িং শুরু করব। আপনাকে বিভিন্ন অ্যাসাইনমেন্টের মাধ্যমে আপনার যোগ্যতা আমরা যাচাই করব। কারণ এই কোর্স শেষে আপনাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে এবং একই সাথে কোর্স শেষে আপনার কারিগরি শিক্ষা বোর্ডের জন্য যখন রেজিস্ট্রেশন সুযোগ আসবে, আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনাদেরকে একটা সার্টিফিকেট আমরা প্রোভাইড করতে পারি, গভর্নমেন্ট সার্টিফিকেট। মেহেদি ভাই। ভাই আরেকটা কোশ্চেন ছিল জি শিওর। যে অনেক সময় তো অনেক কোর্সই বলে যে এরকম যে স্ট্রাকচারের অনেকগুলো কাজ শেখানো হবে, কিন্তু দেখা যায় যে কোর্স শেষের পর্যায়ে মানে শেষ করতে পারে না, সেক্ষেত্রে বলে যে যে কয়েকটা শিখাইছি ওই পর্যন্তই আর কি। মেহেদি এখন ভাই, আমি আপনাদেরটা আমার কি মানে? অফিসে, হ্যাঁ মেহেদি ভাই, আমার এক নাম্বার হচ্ছে আমার অফিসের ঠিকানা কিছুক্ষণ পরে দিয়ে দিব। আপনি আসি ধরে আপনি আপনারটা উদ্ধার করতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এটা নিয়ে কোনো টেনশন নাই। আমি আমার অফিসের ঠিকানা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ মেহেদি ভাই। আচ্ছা ঠিক কথা আছে কাজ ভাই। আপনার সাথে সবকিছু আচ্ছা ঠিক থাকবে ইনশাল্লাহ, আপনি খালি কষ্ট করে ক্লাসটা করতে হবে, এটা হচ্ছে মূল ভাই কথা। আমি মেহেদী রহিম ভাইয়ের আপু। সাথে একমত, কারণ এরকম অনেক হ্যাঁ আমি অফিস জানি করে ভাই। কিংবা অনেক ট্রেনিং সেন্টার করে। সোহাগ ভাই, আমি অনলাইন কোর্স চালু করার আগে কমসে কম আজকে 3 বছর পর্যন্ত ভাবতেছিলাম যে অনলাইন কোর্সে আমরা কতটুকু আমরা এফোর্ট দিতে পারবো, কারণ আমরা অফলাইনে বিশ্বাসী। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ গত বেসে যেটা দেখলাম, অনেকে যানজটের কারণে আসতে পারে না ঠিক মতে। যারা অনলাইনে আছে আলহামদুলিল্লাহ তাদের বেশ ভালো পারফরমেন্স আছে এবং ইনশাল্লাহ আপনারা পারবেন। রহিমা আপু। জি জি স্যার, আমি যে বিষয়টা জানতে চাচ্ছিলাম, আমাদের অটোকেড কাজ শেষ হওয়ার পরে ফ্রিল্যান্সিং এর বিষয়টা একটু বলবেন কিনা, দেখাবেন কিনা যে ওখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় বা ইনশাল্লাহ ফাইবারে রহিমা আপু, কিভাবে ইনশাল্লাহ অ্যাকাউন্ট করতে হয় ইনশাল্লাহ বা কাজ করতে আপনি হয়। কিভাবে গিগ তৈরি করতে হবেন আপনাকে, আমরা একটা আপনাদেরকে ইনশিওর করি। আপনারা যে জিনিসগুলো আপনারা কতটুকু জানেন আমরা জানি না, আপনারা জানেন কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি আপনার কন্টেন্ট, আপনি আপনার লেখা, আপনি চাইলে একটা ছবি, আপনি চাইলে একটা গান স্টুক লিখতে পারেন। তো ইনশাল্লাহ আমরা এগুলাকে যোগ করবো, এগুলো আমরা এখন মুহূর্তে বলতে চাচ্ছি না, কারণ আমরা ক্লাসে দিতে যাচ্ছি। যার কারণে কিছু বিষয় হিডেন রাখছি, যেটা আমরা আপনাদেরকে গিফট হিসেবে দিব। রহিমা আপু। সোহাগ ভাই। থ্যাংক ইউ স্যার। সোহাগ ভাই। জি ভাই, আমার জি। কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনাদের এখান থেকে ট্রেনিং করার পর আপনার কি মানে চাকরি, মানে অনেক প্রতিষ্ঠান আছে যে মানে চাকরি দেয়, কিংবা আপনাদের প্রতিষ্ঠানে কিংবা অন্য সোহাগ আদার্স ভাই, প্রতিষ্ঠানে আমি চাকরি এই দেওয়ার বিষয়ে কোনো লাভবাহিত। অপরচুনিটি?
সোহাগ ভাই, আমি লাভ ভাই, যোগ্য পাবলিক যোগ্য ড্রয়িং দিবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লেসমেন্ট করার জন্য। জব আছে, এখনো পর্যাপ্ত পরিমাণ জব আছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমাদের আসলে স্কিল পাবলিকের খুব অভাব, এটা সত্য। জি ভাইয়া, এটার জন্য আপনি আবার কিছু মাইন্ড করেন না, কারণ আমি ইনিশিয়ালি প্রশ্নটা করছি, এটা না করেন না, না। কোনো সমস্যা নাই, আপনার জানার অধিকার আছে, কারণ আমরা চাই যে আপনারা যোগ্য হন। যোগ্য হলে আমরা এক জায়গায় বলতে পারবো যে হ্যাঁ, সোহাগ ভাই যোগ্য, ওনাকে একটা জব দেওয়া যায়। আমরা এই জন্যই কাজ করতেছি, 2016 সাল থেকে আমি শুরু করছি, এবং 16 সালের মধ্যে এই গত একটা বেস দুইটা বেস নিয়ে আমরা কাজ শুরু করছি। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করতেছি অনলাইনে যাতে সবাই, আমরা সারা বাংলাদেশকে যাতে কানেক্ট করতে পারি, এই জন্য কাজ করে যাচ্ছে, আর দোয়া চাচ্ছি সোহাগ ভাই। ইনশাআল্লাহ ভাই, আমরাও আপনার সাথে আছি। আপনারা ভর্তির তথ্যগুলা কিভাবে পাবেন? এই কয়টা মাধ্যমে পেমেন্ট করতে পারবো, কেউ যদি চান অফিসে এসেও পেমেন্ট করতে পারবেন। হ্যাঁ ভাই, আমার একটা কোশ্চেন আছে ভাই। হ্যাঁ মেহেদি ভাই, শিওর ভাই। ভাই, জি, প্রতিটা ডিপার্টমেন্টের জন্য ভাই আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল যদি বলতেন যে মানে কি কি শিখাইবেন, তাহলে মনে হয় ভালো হতো। আমরা যদি আপনাকে একটা ড্রয়িং শেয়ার করি তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয়, একটু খেয়াল করবেন সবাই আমরা কি হ্যাঁ কি ভাই, হ্যাঁ। শিখাবো, কারণ আমাদের এখানে হিডেন বলতে কোনো শব্দ নাই, ইনশাল্লাহ। সবাই যদি একটু খেয়াল করেন তাহলে আমরা কি কি শিখবো, আমরা এটাও ক্লিয়ার হয়ে যাব। আমরা সর্বপ্রথম আর্কিটেকচারাল ড্রয়িং এর ক্ষেত্রে যদি আমরা চলে আসি, তাহলে আমরা দেখবো, আমরা আর্কিটেকচারাল ড্রয়িং এর ক্ষেত্রে আমরা দেখবো ফ্লোর প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, ফার্নিচার লেআউট, দেন আমরা চলে আসবো ওয়ার্কিং ড্রয়িং, দেন আমরা আরেকটা ওয়ার্কিং ড্রয়িং, মানে ড্রয়িং গুলো আমরা কি কি ড্রয়িং দেখবো। দেন আমরা যদি এখানে চলে আসি তাহলে আমরা দেখবো ডোর শিডিউল, কিভাবে একটা ডোর শিডিউল করতে হয়। এটা সিভিলে এবং আর্কিটেকচারের জন্য ফরজ, কারণ আমি ডোর শিডিউল করব, সিভিল পড়তে পারলো না, তাহলে কিন্তু আমার কাজটা পুরোটা ব্যর্থ, জলে গেল। এরপরে আমরা চলে আসবো, আমাদের ডোর গেল, প্রতিটা ফ্লোরের ডোরের পরে আমরা চলে আসবো আমাদের ফল সাব, লিন্টেল, সানশেড, এটার লোকেশন কিভাবে দেখাতে হয়, সব দিক আমরা এখানে দেখবো। কারণ আমরা একটা দেখাবো, আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিব, আবার যার যার সমস্যা সেটা সলভ করবো ইনশাল্লাহ। আমরা দেখি ডোরের একটা ডিটেল দেখাবো আমরা, নর্মাল ডোরটার ডিটেল কেমন হয়, দুইটারে আমরা ডিটেল দেখবো। একটা স্লাইডিং থেকে আমরা একটা গ্লাস ডোরটাকে কেমনে দেখাই, এই জিনিসগুলো আমরা দেখবো, এগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। এরপর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা এই জিনিসগুলো দেখবো, এই সেকশন গুলা দেখবো। এই সেকশন গুলো আমরা একটু গুরুত্বপূর্ণ ভাবে দেখবো। আপনারা দেখতেছেন ড্রয়িং গুলা? হ্যাঁ হ্যাঁ, জি ভাই, দেখতেছি। জি জি, আপনি হ্যাঁ, দেখা আমরা যাচ্ছে। এলিভেশন দেখবো, আমরা সেকশন দেখবো। কারণ আমি আপনাকে বলবো যে আমি পৃথিবীর সবকিছু দেখাবো, কিন্তু আসলে যতটুকু আমরা দেখাবো ততটুকু দেখাচ্ছি। এরপর আমরা যদি চলে আসি যারা স্ট্রাকচার নিয়ে কাজ করেন তাদের জন্য, যদি আমরা বলি সিভিলের জন্য, কারণ আমাদের মূল ক্লাস 24টা ক্লাসে কভার হয়ে যাবে ইনশাল্লাহ। এর পাশাপাশি আমাদের আরো কিছু ক্লাস থাকবে, সেগুলো আমরা কভার করব পরবর্তী ক্লাসগুলোতে, যেমন কলাম লেআউট। এরপর আমরা যদি ফাইল ক্যাপ দেখি, ফাইল ক্যাপ, ফাইল লেআউট, এরপরে ফাইল ক্যাপ আছে, ফাইলের আবার ওয়ার্কিং আছে। এরপর একটা ফাইলের জন্য সেকশন আছে কিভাবে আমরা করব। এরপর একটা ফাইলের শিডিউল কিভাবে হয়, কোন রড কতটুকু রড, এই যে ডিটেল গুলো আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে সেকশন গুলা, ফাইলের সেকশন গুলা কিভাবে ভাই, আসে। আমাদের কি এই ক্যালকুলেশন শেখানো হবে ভাই? না, ক্যালকুলেশন শেখানো হবে না, কারণ ক্যালকুলেশন হচ্ছে স্ট্রাকচার ডিজাইন থেকে, যখন আমরা ক্যালকুলেশন দেখবো সেটার জন্য ইটিএফ আলাদা একটা সফটওয়্যার আছে, সেটা বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া আমাদের কোনো টিচার এই ক্লাসটা নেয় না। আমাদের ক্লাস নেয় যে বিএসসি যে ইঞ্জিনিয়ার আছেন উনি ক্লাস নেবেন, শর্ত হচ্ছে একটা, ইটিএফ এর জন্য বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া কারোর ক্লাস নেবেন না। আমরা চলে আসবো, দেন কলামের একটা শিডিউল। বিএসসি কি কমপ্লিট করা জি, লাগবে নাকি স্টুডেন্ট হলে হবে? না, আমরা এটার জন্য এখনো কোনো অফার করি নাই, আমরা ইটিএফস এর জন্য যখন অফার করব তখন বলবো। নর্মালি আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া আমরা ইটিএফস এর জন্য সাজেস্ট করি না, অথবা বিএসসি শেষ দিকে আছে, অর্থাৎ মোটামুটি ভাবে 8 সেমিস্টার কমপ্লিট হয়েছে, আমরা তাদেরকে ওই কোর্সে অ্যালাউ করি। আচ্ছা ভাই, আমরা এই যে যদি এদিকে, লেআউট যে সময় দিবেন ওই সময় যে রড গুলো যে ইউজ করছেন, তা ওগুলো যদি হুম, লোড ক্যালকুলেশন না করে তাহলে কিভাবে বুঝতে পারেন যে এই জায়গায় এত আচ্ছা মিলি রড হবে? আচ্ছা, এইটা হচ্ছে আমরা আপনাকে ড্রাফটসম্যান তৈরি করবো। এট ফার্স্ট কথা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে একজন ভালো মানের ড্রাফটসম্যান, অর্থাৎ আপনি কিভাবে একটা ড্রয়িং আপনি ক্যালকুলেশন করছেন, অথবা আপনার সিনিয়র আপনাকে হাতে লিখে দিয়েছে যে এত বাই এত কলাম হবে কিভাবে। হ্যাঁ, আমরা একটা গ্রস আপনাকে রুল শিখাবো, যে সাধারণত আমরা কিভাবে
কলামের সাইজ হয়, কয়টা রড হবে, আপনার সিনিয়র তখন আপনাকে লিখে দিবে। সেটা শুধুমাত্র উনি হাতে লিখে দিছে, সেটাকে আপনি ড্রয়িং এ কনভার্ট করার কাজ হচ্ছে আপনার। সেই জন্য অটোক্যাড আমরা একদম ডিটেলে এই জিনিসগুলো শিখবো। এর পরবর্তী বুঝতে আমরা পারছি। যদি চলে আসি, আমরা এভাবে আমাদের ওয়াটার রিজার্ভ বা সেফটি ট্যাঙ্ক যা আছে এই সব কিছু আমরা এই কোর্সের আওতায় দেখবো। আপনার গ্রেড বিম, বিমের ডিটেল, ছাদের যে ডিটেল আছে এগুলো আমরা দেখবো। এই হলো মোটামুটি ভাবে আমাদের সিভিলের যতগুলা কাজ আছে এগুলো দেখবো আমরা এই জায়গা থেকে। এরপর আমরা যদি চলে আসি, এটা হচ্ছে অটোকেটের পরের কাজ। এরপর আমরা যদি এখানে চলে আসি ইলেকট্রিকের, আমরা এই যে জিনিসপত্রগুলো আছে কিভাবে আমরা ইলেকট্রিক আমরা হাউস ওয়ারিংটা করব। এর পরবর্তী ইলেকট্রিকের জন্য স্পেশাল ইয়ে হচ্ছে, তাদের যদি রিকোয়ারমেন্ট থাকে সেগুলোকে আমরা আলাদা ফুলফিল করব। ইলেকট্রিকের এই বেসিকটা সিভিলের দরকার হয়, কারণ যারা সিভিল ইঞ্জিনিয়ার সাইট দেখেন অথবা যারা বিএসসি ইঞ্জিনিয়ারও আছেন বা বিএসসি পড়তেছেন, তারা মাথায় রাখবেন এই জিনিসগুলো আপনার খুব দরকার আছে। কারণ আপনি যদি এই জিনিসগুলো না বুঝেন তাহলে সাইডের মধ্যে এই একটা গোলমাল পাকানোর সম্ভাবনা আছে। আমরা এই ড্রয়িং গুলা আপনাদের সাথে শেয়ার করব, কথা হতে বলবো, এগুলাই কাজ করবো। এরপর প্লাম্বিং এর কিছু ড্রয়িং আমরা দেখব, প্লাম্বিং এর কোনটার কাজ কি, কোনটা কিভাবে, ডিটেল গুলো যদি আমরা দেখাই এই জিনিসগুলো আপনারা দেখবেন যে আমরা পাইপ কোন জায়গায় কোনটা হচ্ছে, ব্যান্ড পাইপ কি, আমরা এই ডিটেল আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। মেহেদি ভাই, আপনি বুঝতে পারছেন? জি ভাই, আমি বুঝতে পারছি ভাই। আর কার কোনো কোশ্চেন আছে? ভাইয়া 3D কোর্সটা কি আলাদা হবে না এটার ভিতরে? না, থ্রিডি কোর্সটা আলাদা, থ্রিডি ম্যাক্সটা একদম সম্পূর্ণ আলাদা কোর্স। এই কোর্সের এই আগামী 2 মাসে কোনো থ্রিডি ম্যাক্সের কোনো কোর্সের অফার নাই। আমরা আগামী 2 মাস পরেই ম্যাক্সের একটা অফার দিব। এখনো কোনো অফার নাই, এখন রেগুলার প্রাইস 25,000 টাকা ভর্তি নেওয়া হচ্ছে।